দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ মোটামুটি 12 বছর অর্থাৎ প্রায় এক যুগ ধরে একটা ন্যারেটিভ শুনে আসছে। সেই চেনা গল্পটা কি? যে কোর্টের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি, আর সমস্ত তথ্য প্রমাণ নাকি লোপাট করে দিচ্ছে রাজ্য। এতদিন ছিল রাজ্যের পুলিশ, আজ শুনছি রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, বছরের পর বছর এক যুগ ধরে কোনো তদন্তের ফাইনাল চার্জশিট হবে না, সমস্ত অভিযুক্তরা পরপর জামিন পেয়ে যাবে, আর মানুষকে শুনতে হবে কোট আন কোট যে রাজ্য তথ্য লোপাট করেছে বলে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত এগোতে পারছে না। এক অদ্ভুত খেলা। আজ মোহাম্মদ সেলিম বলেছেন যে এই আজকের যেটা হচ্ছে সেটা নাকি দুর্বল চিত্রনাট্য, অর্থাৎ বামেরা এখানে সেটিংয়ের তত্ত্বই দেখছেন। আবার মুখ্যমন্ত্রী আজকে এই যাবতীয় ঘটনাবলীর মধ্যে দাঁড়িয়ে কিন্তু বিজেপি বিরোধী সব দলকে পাশে চেয়েছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখাবো। And I do not know why BJP, Congress and leftists are working together here. They should remember that if the enemy comes, everybody is to work together for their own interest. But they think that enemy is our friend. We don't believe this ideology. We believe that BJP is a dangerous party. দেখুন, জাতীয় স্তর থেকে যদি প্রতিক্রিয়া হয়, একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অখিলেশ যাদব এবং অভিষেক মনু সিংভি, তিনিও সোশ্যাল মিডিয়ায় তার সমর্থন প্রকাশ করেছেন। কিন্তু এই নিয়ে শতরূপ ঘোষ কি বলছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের রানী, উনি চুরিতে সাহায্য করেছেন, চুরির টাকায় মুখ্যমন্ত্রী হয়েছেন, চোরেদের দয়ায় মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন, চোরেদেরকে আড়াল করেছেন, আমার বলার কিছু নেই সেখানে। আর এই যে কয়লার যে মামলা শোনা যাচ্ছে, এখানে তো ওনার সরাসরি ওনার ভাইপো এবং ভাইপোর পরিবার এতে অভিযুক্ত। ওনার ভাইপো, তার স্ত্রী, তার শালীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, ইতিমধ্যে চার্জশিটে প্রেজেন্টেড হয়ে গেছে। এর আগে ওনার ভাইপোর নিয়োগ করা বিনয় মিশ্র টাকা চুরি করে এখন ভানুতুয়া বলে কোনো দ্বীপে চলে গেছে। এগুলো আমাদের কাছে নতুন তথ্য না, কিন্তু আমাদের প্রশ্নের জায়গাটা এখানে একদম টেকনিক্যাল। কতগুলো লোক যারা কিনা নিজেদেরকে রাজনীতিবিদ নয়, সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে বছরের পর বছর আমাদের টাকায় মাইনে পাচ্ছেন, তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা যাই হোক একটা বিষয়ে কোনো রাগঢাক করেননি। উনি পরিষ্কার বলেছেন যে আজকে তৃণমূল কংগ্রেসের ওখানে দলের প্রার্থী তালিকা থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে, সেগুলো কিনা ইডি বাজেয়াপ্ত করার চেষ্টা করছিল। এবার হতে পারে, আমরা জানি তৃণমূল কংগ্রেসের আউটসোর্স পার্টি। এদের এমন একটা অদ্ভুত দল, এদের দলের কোনো ডকুমেন্ট দলের নেতাদের বাড়িতে থাকে না। যেমন পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে সুদীপ ব্যানার্জি, দলের বড় বড় নেতা, তাদের বাড়িতে যখন ইডি সিবিআই যায়, মুখ্যমন্ত্রীর চিন্তা হয় না। এদের দলের যাবতীয় গোপন ডকুমেন্ট থাকে হয় রাজীব কুমারের বাড়িতে, নয় প্রতীক জৈনের বাড়িতে। একেবারে এটা ভাড়ায় খাটানো পার্টি একখান। তাও বুঝলাম, ঠিক আছে, ওদের ছাগল ওটা ডাকায় কাটবে না, আগায় কাটবে, মুড়ায় কাটবে, ওদের ব্যাপার, ও যেখানে পারবে রাখবে। সুতরাং তৃণমূল কংগ্রেসের দলীয় কাগজপত্র বাজেয়াপ্ত করতে গেছিল ইডি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছিলেন, এবং কোন গাড়িতে গেছিলেন? এবিপিতেই সেই গাড়ির আমরা নাম্বার প্লেট দেখলাম, এবং তারপর সে সামনে আসলো গাড়িটার। এখন তো গাড়ির নাম্বার দিলেই পাওয়া যায় গাড়ির ডিটেলস। WB06Y5555 নামের একটি গাড়ি, যা কিনা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে কসবা আরটিওতে রেজিস্টার্ড গত 2 বছর ধরে। তৃণমূলের গাড়িতে করে তৃণমূল নেত্রী গেছেন তৃণমূলের ফাইল ইডির কাছ থেকে কেড়ে আনতে। তাহলে রাজীব কুমার, নন্দিনী চক্রবর্তী, মনোজ পান্তের মতো সরকারি কর্মচারীরা, IAS IPSরা এই কাজটায় কী করছিল? তারা কেন তৃণমূল কংগ্রেসের এই তৃণমূল বাঁচাও অভিযানে সামিল হয়েছিল? এটা কি তাদের, আমি ধরে নিচ্ছি যে তৃণমূলের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর রাজনৈতিক চক্রান্ত ঘটছিল। তো সেখানে IAS IPS অফিসাররা তৃণমূলের হয়ে এই ভাড়াটা খাটতে কেন গেলেন? এক। দ্বিতীয় কথা, যেটা অরূপদা এখানে বলেছেন যে ইডি আসলে চুরি করছে পশ্চিমবাংলাতে, ঠিক কথা। পশ্চিমবাংলায় তৃণমূল থাকতে, তৃণমূলের এতগুলো নেতা থাকতে অন্য কেউ চুরি করবেই বা কেন? কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে এখানে, যেটা তরুণজ্যোতি বলা শুরু করলো, এইটা বলে যে ইডি কাজে যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে প্রথমেই উচিত ছিল ইডির তাকে গ্রেপ্তার করা। উচিত ছিল, তারা 5 বছরের বাচ্চাও জানে, করলো না কেন ভাই? তুমি তরুণজ্যোতি বা তোমার দলের সহকর্মীরা, তোমরা তো সেটিং ইন্ডি জোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, এইসব থিওরির মাস্টার, প্রত্যেকদিন তো 3 বেলা এখানে এসে এইসব বলো। তা আজকে যে ইডির কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঢুকলেন, যাবতীয় প্রয়োজনীয় ফাইল হার্ড ডিস্ক নিয়ে 15 মিনিটের মধ্যে বেরিয়ে আসলেন। তারপরের জায়গায় আবার বলে কয়ে গেলেন, যেটা তুমি রাইটলি ইউ পয়েন্টেড আউট, যে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে বললেন যে আমি এখন যাচ্ছি, বলে কয়ে ওখানে গেলেন, যেন জামাই আদর করার জন্য বসেছিল ইডি ওখানে। এই এসমা লক্ষ্মী বসে ঘরে করলো ওরা, মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেন, কাগজপত্র নিলেন, বেরোলেন। এই যে এটা করতে পারছেন উনি দিনের পর দিন, আমি উল্টো দিক থেকে বলছি সুমনদা, সিবিআই এর কাছ থেকে রাজীব কুমারকে ছাড়ানোর পরেও আজ 2019 থেকে 2026 অবধি যদি কোনো ব্যবস্থা না হয়ে থাকে, না ওনার বিরুদ্ধে না রাজীব কুমারের বিরুদ্ধে, তাহলে কেন মমতা ব্যানার্জি এটা করবেন না? এইভাবে যদি আমার আইন ভাঙাটাকে একটা সরকারি শিলমোহর স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, যে সিবিআই
চিদম্বরমের বাড়িতে পাঁচিল টপকে ঢুকতে পারে, সেই সিবিআই যদি ক্ষমতা না থাকে রাজীব কুমারকে ধরার, এবং সেইবার ধরতে পারলো না, ঠিক আছে দেখুন আমরা তা বলে কেউ তো চাই না যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নামিয়ে দিলেন, এদিক থেকে মিলিটারি এসে গুলি চালাবে, পুলিশ বনাম মিলিটারি গোলাগুলি চলবে, এটা আমরা কেউ দেখতে চাই না। কিন্তু সেই মুহূর্তে আমি না পারলেও পরে একাধিকবার রাজীব কুমারকে ডেকেছিল সিবিআই, রাজীব কুমার গেছিল আসামে গিয়ে, আমার যতদূর মনে আছে একবার জিজ্ঞাসাবাদ ফেস করেছিলেন, তাকে গ্রেপ্তার করা হলো না, চাপা পড়ে গেল শিলং, আসাম। মানে হ্যাঁ শিলং, তাই মানে আসামের শিলংয়ে চাপা পড়ে গেল। তো সরি মাই ব্যাড, শিলংয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন, তারপরে সে ঘটনা চাপা পড়ে গেল 2019 থেকে 2026। বারবার করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে পার পেয়ে যেতে পারেন, তাহলে উনি কেন এই কাজটা বারবার করে করবেন না? এখন শোনা যাচ্ছে ইডি একটা মামলা করবেন। নজরুল সাহেব এখানে বলার সময় উনি সঠিকভাবে কতগুলো ধারা বলেছেন, এই প্রতিটা ধারা সরকারি কর্মচারীর কাজে হস্তক্ষেপ থেকে শুরু করে এই প্রতিটা ধারা তো 2019 সালেও এগুলো রেলিভেন্ট ছিল। তো সেই ধারাতে একদিন পর্যন্ত কি তার পরিণতি হলো? এখন ইডি বলছে মামলা করবে, এখন অব্দি কোনো মামলা করেনি। শামীম এখানে বলার সময় বললো যদি মামলা করেও আমাদের আশঙ্কা, এটা আমি খুব মানে অ্যান্টিসিপেট করছি, এটা আমি ভুল হলেই খুশি হব, দেখা যাবে কালকে হয়তো এই মামলার পরে রায় আসবে, কোর্ট তীব্র ভর্ৎসনা করছে এবং একটা হলফনামা কি বা একটা শ্বেতপত্র হিসাব বলে হলফনামা চাইছে। তো কি হবে ওই রায় দিয়ে? আমি বলছি যে ইডির কাজে কেউ যদি হস্তক্ষেপ করে, ইডি তাকে যদি সেইখান থেকে গ্রেপ্তার না করে, তার বদলে যদি পরের দিন কোর্টে গিয়ে বলে আমার কাছে হস্তক্ষেপ করা হয়েছে, একদম আমি শেষ করছি সুমন আমার কথাটা, একদম কোর্ট কি বলতে পারে যে আপনি ওখান থেকে কি ফাইলপত্র নিয়েছেন ফেরত দিয়ে দিন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মানে উনি পাগল না মাথা মোটা যে উনি সেই যদি সত্যি উনি কোনো চুরির ডকুমেন্ট নিয়ে চলে এসে থাকেন সেগুলোকেই আবার পরের দিন ফেরত দেবেন? উনি জাগো বাংলার 5টা কপি ফাইলে ঢুকিয়ে দিয়ে দেবেন কালকে ইডিকে, বলবেন এগুলোই পেয়েছিলাম প্রতীক জৈনের অফিস থেকে। সুতরাং কথাটা হচ্ছে আমরা একটা 5 বছরের বাচ্চাও পশ্চিমবাংলায় বুঝতে পারছে, এমনকি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও সেই ক্ষমতা নেই মোদির আমলে ভারতে যে ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। উনি ইচ্ছে মতো সিবিআইয়ের কাছে ইডির কাছে গিয়ে পছন্দ মতো জিনিসপত্র নিয়ে চলে আসতে পারেন। যদি মোদির আমলে অমিত শাহর আমলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষমতা পেয়ে থাকেন, তাহলে এই ক্ষমতাকে উনি কাজে লাগাবেন, এতে বলার কি আছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.